নমস্কার, আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজ আপনাদের শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম গন্ডগোল। রামি কেমন মেয়ে তাও কুমুদ জানে না, অথচ রামি একরকম তার বিয়ে করা বউ। খবর যা পাচ্ছে কুমুদ তা মোটেই ভালো নয়। রামির নাকি বিয়ে, গন্ডগোল মানেই হলো কুমুদ। তার গোটা জীবনটাই নানা গন্ডগোল, গুবলেট আর কেলোর একটা যোগফল। বাপের দুটো বউ আর ১৩টা ছেলে মেয়ে, তার ওপর বাপটা রকচটা, দুই মায়ের উত্তম পুস্তম ঝগড়া, সব মিলিয়ে নরক গুলজার। ১৩টা ছেলে মেয়ে যে যার মতন ষণ্ডা গুন্ডা বাদুর গরু তৈরি হচ্ছে। কুমুদ ছিল তার মধ্যে আরো সরেস। মাস্টাররা মারতো, বাপ পেটাতো, মা ঠ্যাঙাতো, দাদা দিদিরাও উত্তম মধ্যম দিতে কসুর করত না। যাত্রা দলে নাম লেখাতে গিয়েছিল বলে অবশেষে ঠিক ১৪ বছর বয়সে কুমুদকে তার বাপ জুতো পেটা করে বাড়ির বার করল। ভেবে দেখল কাজটা ঠিকই হয়েছিল, বাপের তেমন দোষ দেওয়া যায় না। ১৪ বছর বয়সে আরো অনেক গুণ দেখা দিয়েছিল তার। বিড়ি খাওয়া, গাঁজা টানা, হাড়িয়া পচাইও বেশ চলে যেত। নষ্ট হওয়ার পথে ১৪ বছর বয়সটা খুবই কাঁচা ছিল। তাছাড়া ভেবে দেখলে ১৩টা ছেলে মেয়ের মধ্যে এক আধটা কমে গেলে বাপের তেমন ক্ষতিও ছিল না। কে কার কড়ি ধারে। কুমুদ জুতো পেটা হয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ল, তখন চারিদিকে উদম উধাও পৃথিবী। যেদিকে খুশি যাও, যা খুশি করো, কিচ্ছু বলার নেই কারো। ১৪ বছর বয়সে সে এক ভারী মজার ব্যাপার। প্রথম রাতটা জল খেয়ে গাছতলায় কাটিয়ে দিল কুমুদ। বেশ লাগলো, একটু খিদে পায় এই যা মুশকিল। কুমুদ ৪-৫ গা তফাতে গিয়ে এক বাড়িতে চাকরের কাজ নিল। ঠিক ৩ দিন বাদে ফাঁক বুঝে গিন্নিমার সোনার বালাটা হাতিয়ে কেটে পড়ল। মতি শেখরা খুব ঠকিয়েছিল। মাত্র ১৫০ টাকা, তাও মেলা ঝোলাঝুলির পর দিয়েছিল। ধড়িবাজ লোক বালাটা হাতে নিয়ে তার দিকে এক ঝলক তাকিয়ে বলল, এ তো চুরির মাল বাপু, ধরা পড়লে তোমারও হেনস্থা আমারও হেনস্থা। ১৫০ টাকায় কয়েকটা দিন একেবারে রাজার হালে কেটে গেল কুমুদের। তারপর সে আরো তফাত হতে লাগলো। ১০-২০ গা আর দুটো গঞ্জ ছেড়ে ফুলপুরে ব্যবসা গাড়ল। তুচ্ছ কাজ, একটা পুরনো কালী মন্দির ঝাটপাট দেওয়া আর ধোয়া মোছার কাজ। মাইনে ৫ টাকা আর দুবেলা খাওয়া। এই কাজটা কুমুদের বেশ ভালোই লাগলো। খবরদারি করার লোক নেই, ছড়িদার নেই, খাটুনিও কিছু নয়। একদিন কালী মন্দিরে দুপুরবেলায় এক ঝুপ্পুস বাবাজি এসে হাজির। জটা জুট, দাড়ি আর ময়লা রক্তাস্বর, আর গায়ে বোটকা গন্ধ। বাবাজির নানা রকম হুঙ্কার ছেড়ে আর অং বং চিৎকার করে আসর জমাতে চেষ্টা করল। সুবিধে হলো না। তারপর কুমুদকে ধরে পড়ল। ২টো টাকা দে, সাপ ধরা শিখিয়ে দেব। ২টো টাকার তখন মেলা দাম। কুমুদ রাজি হলো না। হতাশ হয়ে বাবাজি তখন নাটমণ্ডপে শুয়ে ভোসভাস করে ঘুমোতে লাগলো। এমনই কপাল, ঠিক সেই সময়েই একটা গোখরো সাপ বেরোলো মন্দিরের দক্ষিণ কোণে। সাপ সাপ! বাবাজি চেঁচামেচিতে উঠে পড়ল। তারপর এলেম দেখালো বটে। সাপটা সবে নাট মন্দিরে
নিচের ধাপে কিলবিল করে ঘাস জঙ্গলে পালাবার ফিকির খুঁজছিল। বাবাজি গিয়ে খপ করে লেজ ধরে সেটাকে তুলে ফেলল। অন্তত 2.5 হাতের পাকা গোখরো। বাবাজি সাপটাকে হাত বুলিয়ে পাকা চোখে সর্বাঙ্গ দেখে নিয়ে বলল, গাভীন আছে, পেট ভরা ডিম। চিমটে দিয়ে দুটো বিষ দাঁত উপড়ে সাপটাকে ফের ঘাস জঙ্গলে ছেড়ে দিয়ে কুমুদের দিকে চেয়ে বলল, সব কটা ডিম ফুটে যখন বাচ্চা বেরোবে তখন গরমের সময় ঘাসে পা দিতে পারবি না, ঠুকে দেবে। সাপের ভয় কুমুদের তেমন নেই, জন্মাবধি সাপখোপ নিয়ে বসবাস। তবে বাবাজি বেশ খপ করে সাপটাকে ধরে ফেলল, তাতে সে বুঝলো বাবাজি এলেমদার লোক বটে। 2 টাকা কবুল করে সে বাবাজির কাছে সাপ ধরা শিখলো 2 দিন ধরে। অবশ্য 2 টাকায় হলো না, গাজার পয়সা, ভাতের ভাগও দিতে হলো। অভাবে পড়লে কুমুদ সাপ ধরে বেচে দিয়ে আসতো গঞ্জে। বিষ আর চামড়া দুয়েরই কিছু দাম আছে, তবে তেমন কিছু নয়। বুড়ো পুরুতের মেয়ে পুতুলকে কুপ্রস্তাব দিয়েছিল বলে যে কি ঠ্যাঙানোটাই না ঠ্যাঙালো গায়ের মোড়ল মাতব্বররা। হেনস্তার আর শেষ ছিল না। ভেবে দেখলে কুমুদ কাজটা খারাপই করেছিল। পুতুল বড় ভালো মেয়ে। ঠ্যাঙানিটা খেয়েছিল বিকেল বেলায়, মেরে গায়ের বাইরে একটা গাছতলায় টেনে ফেলে দিয়েছিল তাকে। জ্ঞান যখন ফিরল তখন অনেক রাত। গায়ে গতরে সাংঘাতিক ব্যথা, চোখেও ভালো দেখছে না। কিছুক্ষণ জিরিয়ে কুমুদ ফের গায়ে ঢুকল। সোজা কালী মন্দিরে গিয়ে কালীর নথ আর 2-4টে বাসন নিয়ে চম্পট দিল। নথটা সোনার, জানা ছিল কুমুদের। এর পরের ঠেকটা বেশ ভালোই জুটে গেল কুমুদের। মানুষের মেলার একটা চপের দোকানে সে তখন যোগানির কাজ করে। সেদ্ধ আলু মাখে, নেড়ু বিস্কুট গুঁড়ো করে উনুনে হাওয়া দেয়, খদ্দেরকে চপ কাটলেট পরিবেশন করে, পাতা ফেলে। মেলায় মেলায় ঘুরতে হয়। দোকানের মালিক লোক তেমন সুবিধের নয়, একটু খেকি গোছের। নানুরের মেলায় এক খদ্দেরের নতুন শালে চা চলকে পড়ায় মালিক উঠে এসে 2-3টে থাপড় কষালে। কিন্তু শালওয়ালা লোক ভালো, প্রথমে গালাগাল করলেও মারধর দেখে সেই এসে মেটালো। কুমুদের খুব দুঃখ হয়েছিল সেদিন। মালিক চড়থাপ্পড় দিয়েও ক্ষান্ত থাকেননি, জবাবও দিয়েছিল। মালিকের সন্দেহ ফাঁক পেলেই কুমুদ পয়সা সরায়। কদিন ধরেই তাড়াবো তাড়াবো করছিল। তা মালিকের দোষ নেই, পয়সা কুমুদ সরাতো বটে। দোকান থেকে বেরিয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল কুমুদ। হঠাৎ সেই শালওয়ালার সঙ্গে দেখা। এই যে খোকা, তোমাকে কি লোকটা তাড়িয়ে দিল? হ্যাঁ, আপনার জন্যই তো। চায়ের দাগ দুধ দিলেই উঠে যায়। ঝুটমুট আমার চাকরিটা খেলেন। শালওয়ালা ভারী অপ্রস্তুত, বলল, তা বটে, তাহলে আর কি করা, চলো আমার সঙ্গে। মানুষকে নিরাশ্রয় দেখলে আমার ভারী কষ্ট হয়। তা সেই শালওয়ালার বাড়িতে কয়েকদিন তোফা কাটলো কুমুদের। আসলে শালওয়ালার 3 কুলে কেউ নেই। হরিগঞ্জ গায়ে বেশ বড় বাড়ি, অবস্থাও ভালো। লোকটা স্কুলে মাস্টারি করে আর নানা বায়ু আর বাতিকে ভোগে। ঘন ঘন হোমিওপ্যাথ ওষুধ খায়। কোথায় পয়সা রাখে তা বেবাগ ভুলে যায়। 2টো চাকর আর একজন রান্নার লোক যে কেন লাগে কে জানে। সেই বাড়িতে থেকে বেশ 2 পয়সা আয় হতে লাগলো কুমুদের। খ্যাটের বন্দোবস্তও বেশ ভালো। আর 2টো চাকর, রান্নার লোক আর কুমুদ, 4জনই হাত লাগাতো। বেশ জমে গিয়েছিল 4জনে। শালওয়ালার নাম ছিল গিরিনবাবু। তা গিরিনবাবু একদিন তাকে ডেকে চুপি চুপি বলল, শোনো কুমুদ,
আমি ঠিক করেছি তোমাকে পুষ্যি নেব। উইল করে আমার বিষয় সম্পত্তি সব তোমাকে দিয়ে যাব। এক জ্যোতিষী বলেছে আমার আয়ু আর বেশি দিন নয়। কুমুদের কাছে এই প্রস্তাব স্বপ্নের মতন। সে তক্ষুনি রাজি হয়ে গেল। তবে পুষ্যি নেওয়াটা মুখে মুখেই হলো, কাগজপত্র কিছু লেখা থাকলো না। গিরিনবাবু মাথা পাগল লোক, তার খেয়ালও কম। কুমুদকে যে গিরিনবাবু পুষ্যি নিয়েছেন এই কথাটা কিন্তু তার আর দুই চাকর ভজা আর কানু বিশ্বাস করল না। ঠাকুর নন্দলালও গায়ে মাখল না। অথচ এদের ওপরে খবরদারি করতে না পারলে তার এই পুষ্যি হয়েই লাভটা কি? তবে গিরিনবাবুকে সে প্রকাশ্যে বেশ খোলা গলায় বাবা বলে ডাকতে শুরু করে দিল। গিরিনবাবুর হঠাৎ একদিন খেয়াল হলো কুমুদের বিয়ে দেওয়া দরকার। ব্যাস, সঙ্গে সঙ্গে তিনি পাত্রী খুঁজতে লোক লাগিয়ে দিলেন। গায়ে গঞ্জে পাত্রীর অভাব নেই। মেয়ের বাপরা মুখিয়ে বসে আছে। নবীগঞ্জের পরেশপালের মেয়ে রামীকে পছন্দ করে এলেন গিরিনবাবু। তারপর বেশ বাজনা টাজনা বাজিয়ে ফস করে বিয়েও হয়ে গেল। রামী তখন নিতান্তই বালিকা, 9-10 বছর বয়স। কথা ছিল বিয়ের পর বউ বাপের বাড়িতেই 2-4 বছর থাকবে। কিন্তু গোলমাল বাঁধলো অন্য জায়গায়। বিয়ের পর পরেশপালের জ্ঞানের চোখ খুলল। তার কাছে যে কুমুদ সজাত হলেও গিরিনবাবুর ছেলে নয়, পুষ্যি মাত্র। তার ওপর কুমুদের নানা কীর্তি কাহিনীও ততক্ষণে চাউর হয়ে গেছে। পরেশপাল এসে একদিন খুব হাত পা নেড়ে গিরিনবাবুকে 5 কথা শুনিয়ে গেল। গিরিনবাবু সেই অপমানের পর শয্যা নিলেন এবং 3 দিন বাদে একদিন সকালে দেখা গেল ঘুমের মধ্যেই গিরিনবাবু ইহলোক ছেড়েছেন। তার 3 দিনের মধ্যে কোথা থেকে পিলপিল করে গিরিনবাবুর এক গাদা ভাইপো ভাইঝির আগমন ঘটল। তারা এসেই বাড়ি টাড়ি সব দখল করে ফেলল আর ঘাড় ধরে কাজের লোকদের তাড়াতে লাগলো। কুমুদ বোঝানোর চেষ্টা করেছিল যে সে আগে কাজের লোক নয়, হুম হুম বাবা, সে হলো পুষ্যিপুত্তুর। এই কথায় তারা এমন হেসে উঠল যে কহতব্য নয়। কুমুদ তবু গাইগুই করছিল। তখন গিরিনবাবুর ভাইপোরা ধরে খুব আড়ং ধোলাই দিল তাকে। তারপর জুতো পেটা করে তাড়ালো। অবশ্য শুধু হাতে বিদায় নেবার পাত্র কুমুদ নয়। 200 টাকা আগেই সরিয়েছিল। যাওয়ার সময় 2-4খানা বাসন, 1খানা অ্যালার্ম ঘড়ি, 3 জোড়া জুতো সরিয়ে নিল। কখনো কখনো আমও খায়, ছোলাও খায়। গিরিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে সে নবাবগঞ্জের শ্বশুর বাড়িতেও একবার গিয়েছিল। পরেশপাল তাকে বারবাড়ি থেকেই কুকুরের মতন খেদিয়ে দেয়। স্পষ্টই বলে দেয় যে মেয়ে তার কুমারীই আছে, আবার বিয়ে দেবে। কুমুদকে সে জামাই হিসেবে মানে না। কুমুদ মাথা নেড়ে কথাটা স্বীকার করে নিয়ে বলল, মানা উচিতও নয়। সুখের পর দুঃখটা বেশ গায়ে লাগে। কুমুদেরও লাগলো। গিরিনবাবুর বাড়িতে তোফা কয়েকটি দিন কাটানোর পর ফের খিদের কষ্ট সহ্য হচ্ছিল না। কিন্তু গিরিনবাবুর মতন আর একজন মাথা পাগল লোক না পাওয়া গেলে এই সব সমস্যার সুসারও হয় না। কুমুদের ফেরারবাজি করে দিন কাটতে লাগলো। নোনাপুকুরের শ্মশানে একদল সন্ন্যাসী দানা গেড়েছিল। তারা সব হিমালয়ে থাকে, গঙ্গাসাগরে এসেছিল, ফিরে যাচ্ছে। তাদের কাছে জড়িবুটি কিছু পাওয়া যায় কিনা এই আশায় কুমুদ গিয়ে তাদের সঙ্গে ভিড়ল। গাজা সেচে দেওয়া, পা দাবানো সবই করল, কিন্তু বুঝলো সাধুগুলো কেপন গোছের, কিছু ভাঙতে চায় না। 2 দিন বাদে সাধুগুলো ডেরা গুটালো। আশায় তাদের সঙ্গ নিল কুমুদ। গায়ে ছাইটাই মেখে নিল। জটা হয়নি, তবে যথাসাধ্য ধুলো টুলো ঘষে মাথাটারও একটা ব্যবস্থা করে ফেলল। কোমুন্ডুল,
শুল আর কৌপিনও ধারণ করে নিল। সাধু সাজলেও এদেশে কিছু রোজগার বাধা, তাকে তাড়ালো না। হাঁটতে হাঁটতে দুটো জায়গায় রাত কাটিয়ে পরদিন দুপুর নাগাদ যে গায়ে পৌঁছলো সেটা কপালক্রমে নবীগঞ্জ, কুমুদের শ্বশুরবাড়ি। শ্মশানে সাধুরা ধুনি জ্বালিয়ে চায়ের জল চাপালো। কুমুদের ওপর হুকুম হলো দুধ জোগাড় করে আনতে। মনটা ভালো ছিল না কুমুদের। সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হচ্ছে, নিজের বাপ তাড়িয়ে দিয়েছে, পাতানো বাপ পটল তুলেছে, শ্বশুর বাপ মুখ দেখতেও নারাজ। ভরসা শুধু সাধু বাবা সকল, তারাও বেশি ভরসা দিচ্ছে না। বুড়ো সাধু বিবেচক, অনেকবার তাকে বলেছে পাহাড়ের শীতে বাঙালিদের আমাশা হয়, সে আমাশা ওষুধে সারে না, আর সেখানে শীতও সাংঘাতিক, ডাল সেদ্ধ হয় না, কাঠ জোগাড় করতে দম বেরিয়ে যায়। শুনে ভয় খাচ্ছে কুমুদ। একটা লোটা নিয়ে দুধ জোগাড় করতে বেরিয়ে শ্বশুরবাড়ির গাখানা ভালো করে শেষবারের মতন দেখে নিচ্ছিল সে। রামিকে তার ভালো মনে নেই। দেখনা দেখনা করে বছর চারেক কেটে গেছে শুভদৃষ্টির পর। হ্যাচাকের আলোয় কচি মুখখানা দেখেছিল, সেটাই ভুলে গেছে। এতদিনে তার ডাগরটি হওয়ার কথা, বিয়েও হয়ে গেছে বোধহয় এতদিনে। এধার ওধার ঘুরল সে। চট করে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হতে তেমন সাহস হলো না। সাধু দেখে সবাই তাকাচ্ছে, দু একজন পেন্নামও করে ফেলল। গয়লা বাড়িতে পোটাক দুধ ভিক্ষেও পেয়ে গেল সে। ফেরার আগে শ্বশুর বাড়িটা একটু দেখে যেতে ইচ্ছে করছিল বড্ড। শেষ দেখা। ল্যাংটার নেই বাটপাড়ের ভয়। লেংটি পরে শ্বশুরবাড়িতে যেতে একটু লজ্জা ভাবছিল তার। হিমালয়ের কথা ভেবে সেটা ঝেড়ে ফেলল। সে যখন সাধুই হয়ে যাচ্ছে, আর আমার সাথে মৃত্যু যখন লেখাই আছে কপালে, তখন তার ভয়টা কিসের? শ্বশুরবাড়ির ঝুমকোলতায় ছাওয়া ফটকের বাইরে দাঁড়িয়ে সে এক টানা পেল্লায় হাঁক ছাড়ল, জয় শিব শম্ভু। কাজ হলো। একটা ঝি গোছের বয়স্ক মহিলা বেরিয়ে এসে ও মা গো বলে চেঁচিয়ে ভিতর বাড়িতে পালিয়ে গেল। তারপর বেরিয়ে এলো পরেশ পাল নিজে। বুকটা একটু কেঁপে উঠল কুমুদের। এখানে সুবিধা হবে না বাবাজি, সরে পড়ো। কুমুদ কটমট করে তাকিয়ে বলল, পাপি পাপি। পরেশ পাল একটু ভ্যাবাচাকা খেয়েই মিইয়ে গেল। বলল, বাড়িতে অসুখ আছে বাবাজি, অসুখ থাকলে ভিক্ষে দিতে নেই। কুমুদ কিছুদিন যাত্রা করেছিল। রাবণ রাজার হাসিটা এবার হাসল সে। তারপর বলল, মরবি মরবি, ঝাড়ে বংশে মরবি। এই বলে পিছু ফিরতেই পিছনে একটা নারী কণ্ঠের আর্তনাদ শুনতে পেল সে। দাঁড়াও বাবাজি, যেও না। কুমুদ ফিরে দেখল তার শাশুড়ি, বেশ টসকালো চেহারা, হাত জোড় করে বলল, বাড়িতে অশান্তি বাবা, আমার 15 বছরের মেয়েটা সদ্য বিধবা হয়ে শয্যা নিয়েছে। কুমুদ এমন হা হয়ে গেল যে বলার নয়। বিধবা মানে? সে জলজান্ত বেঁচে থাকতে রানী বিধবা হলো কোন সুবাদে? সে হুঙ্কার ছেড়ে বলল, বটে, তা কি করে টের পেলি যে তোর মেয়ে বিধবা? জামাইয়ের 2 বন্ধু ছিল, ভকু আর কালু, তারাই কাল বলে গেল কিনা জামাই নাকি মরেছে। ডাক দেখি তোর মেয়েকে, এরকম তো হবার কথা নয়। ডেকে আনাই বাবা, বসো। শাশুড়ি গিয়ে রামীকে ধরে ধরে নিয়ে এলো। রামীর পরনে ধুতি, মুখখানা নামানো, চোখের কোলে অনেক কান্নার চিহ্ন। ভারী খুশি হয়ে পড়ল কুমুদ, আনন্দে ঠ্যাং নাচাতে লাগলো সে। পরেশ পাল তাকে স্বীকার না করলে কি হবে? তার মরার খবরে মেয়ে তো বিধবা হলো, তবে
হে হে, তাহলে এখনো তার দাম আছে, সবাই তাকে ঝেড়ে ফেলেনি। আর রামীকে দেখেও ভারী খুশি লাগছিল তার। তেমন রূপসী কিছু নয় বটে, তবে বয়সের টানে চেহারাখানা দিব্যি হয়েছে, ছিপছিপে আটো গড়ন, মুখখানা ভারী মিষ্টি। পরেশ পাল অনেকক্ষণ ধরে চুপচাপ দেখছিল, লক্ষ্য করেনি কুমুদ। হঠাৎ চোখে চোখ পড়তেই চমকে উঠল, বলল, কল্যাণ হোক, আমি চলি। পরেশ যদি চিনতে পারে তাহলে হয়তো ব্যাপারটা কেচে যাবে, এইরকমই থাক, সে বরং হিমালয়ে গিয়ে সত্যি মরাই মরবে। এটুকু তো জানা গেল যে তার অভাবে দুনিয়ায় অন্তত একজনও বিধবা হয়ে কান্নাকাটি করেছে। কুমুদ একটু জোরেই হাঁটা দিয়েছিল, কিন্তু মাধবীলতার ফটক পেরিয়ে আমবাগানে পড়তেই পরেশ পাল ধরে ফেলল তাকে। এই যে বাবাজি! কুমুদ সভয়ে বলল, কাকে বলছিস? তোমাকেই হে, চিনতে পেরেছি। চিনে আর লাভ নেই, আমি সাধু হয়ে হিমালয়ে চলে যাচ্ছি। পরেশ খপ করে হাতখানা চেপে ধরে বলল, ঘাট হয়েছে বাপু, ফিরে চলো। কুমুদ চোখ পাকিয়ে বলল, কোথায় ফিরে যাব? আমার কি যাওয়ার জায়গা আছে? পরেশ একটু থতমত খেয়ে বলল, ইয়ে, এখন না হয় আমার বাড়িতেই চলো, পরে না হয়। পরে তো হিমালয়। না গো পরেশ বাবু, সুবিধে হবে না, মেয়েকে তোমার বিধবা বলেই ধরে নাও। পায়ে ধরছি বাপু, আমি তোমার গুরুজন, তবু ধরছি। ব্যবস্থাটা কি হবে? ঘর জামাই ডাকবো। বটে, শেষে ঘর জামাইকে চাকর মুনিষের অধম করে খাটাবে না তো? গরু চড়ানো, গোয়াল পরিষ্কার করা, খড় কাটা, মাঠের কাজ, এসব? আরে না না, ভেবেই রেখেছি, তুমি হবে আমার ধান কলের ম্যানেজার, চলো চলো। কুমুদের হঠাৎ ভারী লজ্জা করল, বলল, লেংটি পরে যাব? পরেশ ধমক দিয়ে বলল, এতক্ষণ তো দিব্যি ছিলে, নাও বরং আমার আলোয়ানখানা একটু ঝুল রেখে জড়িয়ে নাও, লোক পাঠিয়ে ধুতি জামা সব আনাচ্ছি। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট্ট একটি মজার গল্প, গন্ডগোল। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে এ ধরনের আরো আরো অনেক গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব খুব ভালো থাকুন।